নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর আরো বারোই মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি অভিক। শুরুতেই যে খবরে নজর রাখবো, এবার শরিক নির্ভর মোদী সরকার। তৃতীয়বার ক্ষমতায় এনডিএ জোট 250 আসনের আগেই থেমেছে বিজেপির রথ। ম্যাজিক ফিগার 272, এনডিএ 293। এক্ষেত্রে কিংমেকার হতে পারেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, এবং আজই বৈঠক রয়েছে এনডিএ, সেখানেই যোগ দেওয়ার কথা রয়েছে নাইডু এবং নীতিশের। মধুবন্তী, তুমি যেমনটা বলছিলে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই এনডিএর বৈঠক। গতকালই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে, সেক্ষেত্রে বিজেপি তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তারপরেই শরিক নির্ভর হতে হচ্ছে মোদিজিকে। একদমই। এবং যে বৈঠকের কথা আমরা উল্লেখ করলাম, যে এনডিএ এবং সেই বৈঠকে যোগ দেওয়ার কথা নাইডু নীতিশের, সেই বৈঠক সম্পর্কে একটু জানিয়ে দিই যে একই বিমানে দিল্লি উড়ে গেলেন নীতিশ কুমার ও তেজস্বী যাদব। প্রথম জন যোগ দেবেন এনডিএর বৈঠকে এবং দ্বিতীয় জন যোগ দেবেন ইন্ডিয়া জোটের বৈঠকে। আজই মেগা বৈঠক হতে চলেছে দুপক্ষের পক্ষ থেকে, সরকার গড়ার এই বৈঠক একেবারেই। এবং সেই ক্ষেত্রে কিন্তু কিংমেকার হতে চলেছেন নীতিশ কুমার এবং নাইডু, এবং আজকে তারা ঠিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন আজকের এই বৈঠকে। অবশ্যই এই মেগা বৈঠকের দিকে আমাদের নজর তো থাকছে, কিন্তু প্রশ্ন হলো কি করবেন চন্দ্রবাবু? অন্ধ্রপ্রদেশকে বিশেষ প্যাকেজ দেওয়ার দাবি জানাতে পারেন চন্দ্রবাবু। 16টি আসন জয় চন্দ্রবাবুর টিডিপির, অন্ধ্রে ক্ষমতা দখল টিডিপি বিজেপি জোটের। মঙ্গলবার মোদির বক্তৃতায় চন্দ্রবাবু এবং নীতিশের প্রসঙ্গ উঠে এসেছিল, এবং সেক্ষেত্রে আজই 1টার সময় দিল্লিতে পৌঁছবেন চন্দ্রবাবু নাইডু। এবং টিডিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আজকের এই এনডিএ জোটের বৈঠকে, সেক্ষেত্রে এই বৈঠকে যোগ দেবেন চন্দ্রবাবু নাইডু। যেমনটা বলছিলাম, এই পরিস্থিতিতে ইতিমধ্যেই দিল্লি উড়ে গেছেন নীতিশ কুমার, তেজস্বী যাদব। প্রথম জন যোগ দেবেন এনডিএর বৈঠকে এবং দ্বিতীয় জন যোগ দেবেন ইন্ডিয়া জোটের বৈঠকে। এবং গতকালই আমাদের কাছে যেটা খবর ছিল যে চন্দ্রবাবু নাইডু, তার সঙ্গে কিন্তু কথা বলা হয়েছে, দুপক্ষই তার সঙ্গে কথা বলেছে। এবং শেষ পর্যন্ত এই যে এনডিএ জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন বিহারের নীতিশ কুমার ও টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডু, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং ইতিমধ্যেই আমরা যেটা খবর পাচ্ছি, নরেন্দ্র মোদী তিনি কিন্তু দুজনকেই ফোন করেছেন। আর এই পরিস্থিতিতে নীতিশ এবং তেজস্বী এরা বিমানে উড়ে গেলেন। একেবারেই তাই। এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী নয় মধুবন্তী, আমরা জানি যে অমিত শাহ, তাই তিনিও কিন্তু ফোন করেছিলেন এই চন্দ্রবাবু নাইডুকে। এবং সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর, কারণ বর্তমান পরিস্থিতি অনুযায়ী এনডিএ সম্মিলিতভাবে এগিয়ে রয়েছে 295টি আসনে, যা সংখ্যাগরিষ্ঠতার থেকে বেশি। কিন্তু সেক্ষেত্রে সরকার গঠন করতে হলে অবশ্যই চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সমর্থন প্রয়োজন। দীর্ঘদিন ধরেই রাজনীতিতে আছি, অনেক পরিবর্তন দেখেছি, এনডিএতেই আছি, বৈঠকে যোগ দিতে যাচ্ছি। দিল্লিতে যাওয়ার আগে এমনটাই বললেন চন্দ্রবাবু নাইডু। আজ 1টার সময় তিনি দিল্লিতে পৌঁছবেন, এনডিএর জোটের বৈঠক রয়েছে তার, এবং সেই বৈঠকে যাওয়ার আগেই তিনি কি বললেন মধুবন্তী? একদমই, তিনি বললেন দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছি, অনেক পরিবর্তন দেখেছি, এনডিএতে আছি, বৈঠকে যোগ দিতে যাচ্ছি। আর কি বললেন শুনে নেব। No, don't bother. No, hear me, I say. You are very loud. You want news, always. I am also experienced. I have seen so many political changes in this country. We are in NDA. I am going for NDA meeting. In course of time, anything, we'll report to you. Thank you. আপনাদেরকে শোনালাম চন্দ্রবাবু নাইডু, তিনি দিল্লিতে যাওয়ার আগে বলেছেন যে দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতিতে রয়েছেন এবং এনডিএ জোটেই তিনি রয়েছেন, এনডিএ জোটের তিনি আজকে থাকবেন। অর্থাৎ যে জল্পনা কিন্তু উঠছিল যে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, তারা তো বড় ফ্যাক্টর আজকের এই বৈঠকে, সেক্ষেত্রে তারা কি করবেন, কারণ পাল্টুরাম বলা হয় দুজনকেই, সেক্ষেত্রে তারা কি আরো একবার এই দল বদল করবেন নাকি ইন্ডিয়া জোটেই থাকবেন, নিজের অবস্থান স্পষ্ট করবেন। সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এখনো পর্যন্ত প্রকাশিত ফলে স্পষ্ট ইঙ্গিত তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ। যদিও 2014 এবং 2019 সালের ফলের বিপরীতে এবার বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে, তাই জোট হিসেবে 290-এর কিছু বেশি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। আর এখানেই কলকাঠি নাড়ার জায়গায় চলে এসেছে ফ্যাক্টর এন, চন্দ্রবাবু নাইডু।
আজকে এই এনডিএ জোটের বৈঠক রয়েছে, মূলত শরিক নির্ভর হতে হচ্ছে আজকের এই বৈঠকে মোদী সরকারকে। এবং আমরা এই প্রসঙ্গেই কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে। কি হতে চলেছে আজকে এনডিএর স্ট্র্যাটেজি, কি বললেন তিনি, শোনাবো আপনাদের। আপনাদেরকে আমরা অবশ্যই শোনাবো সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক, তিনি ঠিক কি বলেছেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে আজকে এনডিএ জোটের এই যে বৈঠক রয়েছে সেখানে কিং মেকার হতে পারেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। আজকে এই এনডিএ জোটের বৈঠকে কি স্ট্র্যাটেজি হতে চলেছে, অবশ্যই কি বলেছেন রাজনৈতিক বিশ্লেষক, শোনাবো আপনাদেরকে। আপনাকে মনে করাবো যে নরেন্দ্র মোদী এবারের নির্বাচনে ধারাবাহিকভাবে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার বিষয়ে বিরোধীদের আক্রমণ করেছে। আর চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের নির্বাচনটাই জিতেছেন মুসলিমদের সংরক্ষণ দেওয়ার কথা বলে। আমাদের মনে রাখতে হবে, এর আগে যখন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সরকার ক্ষমতায় ছিল তখনও তিনি মুসলিমদের সংরক্ষণ দিয়েছিলেন। এবং চন্দ্রবাবু নাইডু যখন এনডিএ ছেড়ে চলে যান তখন তিনি যে কথাটা বলেছিলেন যে অটল বিহারী বাজপেয়ীর সময় শরিকদের সঙ্গে বিজেপির সংযোগ রক্ষার জন্য প্রমোদ মহাজনের মতো একজন গুরুত্বপূর্ণ ফ্লোর ম্যানেজার ছিলেন। পার্লামেন্ট চালাতে গেলে বা একটা শরিক জোট চালাতে গেলে খুব ইম্পর্টেন্ট ফ্লোর ম্যানেজার থাকা। কিন্তু এই অমিত শাহ নরেন্দ্র মোদীর জমানায় বিজেপির কোনো ফ্লোর ম্যানেজার নেই। ফলে চন্দ্রবাবু নাইডু কতদিন বিজেপির সঙ্গে থাকবেন সেটা নিয়ে গভীর সংশয় আছে। আর নীতিশ কুমারের তো উল্টো, নামই হচ্ছে পাল্টুরাম। তিনি আজ সকালে যে বিমানে রওনা হয়েছেন সেই বিমানে তার সহযাত্রী তেজস্বী যাদব। ফলে দিল্লিতে নামার পর নীতিশ কুমার এনডিএর বৈঠকে যাবেন না কার সঙ্গে দেখা করতে যাবেন, কখন তার বিবেক জেগে উঠবে তা কেউ জানে না। ফলে এখন প্রতিটা মুহূর্তই সাসপেন্সের। এবং নরেন্দ্র মোদী অমিত শাহ এতদিন যে ঔদ্ধত্য, একে ডেকে আন ওকে ডেকে আন এইসব দিয়ে সরকার চালাতো, ওইসব আর চলবে না। আজ বৈঠকে ইন্ডিয়া জোট, 233টি আসন ইন্ডিয়া জোটের ঝুলিতে, ম্যাজিক ফিগার থেকে 39টি আসন দূরে। আর আজ সন্ধেবেলাতেই সন্ধে 6টা নাগাদ খার্গের বাড়িতে, মল্লিকার্জুন খার্গের বাড়িতে, সেখানেই বৈঠক হবে। ইন্ডিয়া জোটের এই বৈঠকেই উপস্থিত থাকতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেক্ষেত্রে যে প্রশ্ন উঠছে মধুবন্তী, যে এই যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাদের সঙ্গে কি ইন্ডিয়া জোট তারা যোগাযোগ করার চেষ্টা করবে? ইতিমধ্যেই তারা তো দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন, সেইখানেই প্রশ্ন তারা ঠিক কোন বৈঠকে কি কথা বলবেন, কি বার্তা দেবেন এবং শেষ পর্যন্ত কি হতে চলেছে। আমরা দেখেছিলাম যে শরদ পাওয়ার তিনি কিন্তু এর আগে কথা বলেছিলেন নীতিশ কুমারের সঙ্গে। ইন্ডিয়া জোট তারা এনডিএ থেকে তাকে ভাঙিয়ে ইন্ডিয়া জোটে নিয়ে আসার প্রবল চেষ্টা শুরু করেছে এবং ইতিমধ্যেই তেজস্বী যাদব, নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু তারা প্রত্যেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেক্ষেত্রে আজ সন্ধেবেলায় ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে, তার আগে সমীকরণ কি কোনো রকমভাবে বদলাতে পারে? অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। বারবার আরো একটা প্রশ্ন উঠছে, কি করবেন নীতিশ কুমার? বিহারে 12টি আসনে জয় জেডিইউর। অতীতে একাধিকবার আমরা দেখেছি রাজনৈতিক সঙ্গী বদল করেছেন নীতিশ। এবং একই বিমানে আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন নীতিশ কুমার এবং আরজেডির তেজস্বী যাদব। এই ইন্ডিয়া জোটে কি তাহলে আসতে চলেছেন নীতিশ কুমার? ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে এই বিষয় নিয়ে, কারণ আজই ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে, সেই বৈঠকেই বিস্তারিত আলোচনা হবে। এবং একই বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন নীতিশ কুমার, তেজস্বী যাদব। মল্লিকার্জুন খার্গে তার বাড়িতে সন্ধ্যে 6টায় ইন্ডিয়া জোটের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগদানের কথা এবং আজ ইন্ডিয়া বৈঠকে বিস্তারিত আলোচনা। মঙ্গলবারই জানিয়েছিলেন রাহুল গান্ধী, সেই বৈঠক আজ সন্ধ্যে 6টায় অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমান যেটা পরিস্থিতি, এনডিএ সম্মিলিতভাবে এগিয়ে রয়েছে 295টি আসনে, যা সংখ্যাগরিষ্ঠতার থেকে বেশি, অর্থাৎ
এই আসন সংখ্যা ধরে রাখতে পারলে তৃতীয়বার মোদীর পক্ষে প্রধানমন্ত্রী হতে বাধা থাকার কথা নয়। কিন্তু এইখানি টার্নিং পয়েন্ট। এখনো পর্যন্ত যা প্রবণতা তাতে এনডিএর ঝুলিতে 295টি আসনের মধ্যে 2N যথাক্রমে নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দখলে যেতে চলেছে অন্তত 30টি আসন। আর এইখানেই এনডিএর ঝুলি থেকে সেই 30টি আসন কমে গেলে সংখ্যাগরিষ্ঠতা হারাবেন মোদী। এবং আপনাদেরকে শোনাবো যে গতকালই লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে এবং যাদেরকে নিয়ে মূলত এই আলোচনা চলছে, নীতিশ কুমার, তেজস্বী যাদব, তারা ঠিক কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। देश की जनता ने जो भाजपा को सबक सिखाया है, जो विभाजनकारी नीति, नफरत की राजनीति जो ये किया करते थे, उसमें जो है तानाशाही के खिलाफ लोगों ने वोट किया और इनको रोका है। और देश की जनता ने संविधान बचाने के लिए, लोकतंत्र को बचाने के लिए सब लोगों ने मतदान किया। और आप देखिएगा वही मतदान का असर जो दिखा कि भाजपा जो है मेजॉरिटी से बहुत दूर रहेगी। अब भाजपा के पास खुद का बहुमत नहीं है, अब भाजपा के लोग जो है डिपेंडेंट हो चुके हैं। तो अब बिहार जो है किंग मेकर बनकर के उभर रहा है। तो हम तो यही चाहेंगे कि भाई सरकार जो भी आए, जो किंग मेकर है, वो कम से कम बिहार को विशेष राज्य का दर्जा दिलाए। और जो हम लोगों ने 75% जो आरक्षण की सीमाएं बढ़ाई थी और जो शेड्यूल 9 की बात है, तो वो शेड्यूल 9 में डाला जाए। और साथ ही साथ पूरे देश भर में जाति जनगणना वो कराए। ये हम लोगों की 3 मुख्य डिमांडें होंगी। बिहार के साथ साथ तेजस्वी जी राम में भी अच्छा प्रदर्शन हुआ है। अयोध्या जी दिए भाई, हम तो कहते थे जो नफरत की बात, प्रधानमंत्री मुसलमान भाइयों के बारे में इतना जहर बोलते थे, नफरत की बात करते थे। आज देखिए राम जी ने भी सबक सिखा दिया। যেমনটি একটু আগে আপনাদের বলছিলাম, আজকে মল্লিকার্জুন খার্গের বাড়িতে সন্ধ্যে 6টা নাগাদ একটি বৈঠক রয়েছে। ইন্ডিয়া জোটের 233টি আসন, ইন্ডিয়া জোটের ঝুলিতে ম্যাজিক ফিগার থেকে 239টি আসন দূরে রয়েছে এবং এই বৈঠকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিতে পারেন, এই খবর রয়েছে, সূত্রের খবর। এই যে বৈঠক সম্পর্কে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো এবার। সরকার গড়বার জন্য চন্দ্রবাবু নাইডুকে যে কোনো ধরনের অফার দেওয়াটা শরদ পাওয়ারের কাছে অনেক বেশি সহজ। কারণ শরদ পাওয়ার জানেন যদি চন্দ্রবাবু নাইডুকে উনি উপপ্রধানমন্ত্রী করে দিতে পারেন, তাহলে চন্দ্রবাবু নাইডু আপাতত তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারে। এবং সেই সন্তুষ্ট থাকার অবকাশে যদি একবার ইন্ডিয়া জোট সরকার গড়ে ফেলে, তাহলে এই যে বিজেপির যারা দাপুটে নেতা, ইনক্লুডিং পশ্চিমবঙ্গের যেসব নেতারা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে ঘুরে বেড়ায়, তাদের অনেককে বিদেশে পাড়ি দিতে হবে। এখন সময় একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অপ্রত্যাশিত ভোটের লিড 1,96,899 ভোটে প্রতিপক্ষ বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে হারিয়ে রেকর্ড করেছেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। আর এদিন সপরিবারে তারাপীঠে পুজো দিলেন শতাব্দী রায়। লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পর তারাপীঠে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন শতাব্দী। ব্যাপক ভোটে জয়ী হয়েছেন তিনি। আবারও একবার পৌঁছে গেছিলেন তারাপীঠে সপরিবারে শতাব্দী রায়, সেখানে পৌঁছে পুজো দিলেন। একদমই জয়ের সেলিব্রেশনটা এই পুজো দিয়েই শুরু করলেন শতাব্দী। আমরা কথা বলবো, মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মনা, কি ছবি ছিল যে মুহূর্তে পৌঁছলেন তারাপীঠে পুজো দিতে? কতটা উচ্ছ্বসিত ছিলেন প্রার্থী এবং তার সঙ্গে তার পরিবারের লোকজন? একদমই তাই। দেখো মধুবন্তী, তুমি জানো যে শতাব্দী রায় বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তার যখন নাম ডিক্লেয়ার হলো দলগতভাবে, তারপরেই তিনি যখন নির্বাচনী প্রচার শুরু করেছিলেন, তখন আমরা দেখেছিলাম তারাপীঠে তিনি কিন্তু পুজো দিয়ে, মা তারার কাছে পুজো দিয়ে, তার যে নিজ কেন্দ্র সেখানে বীরভূম লোকসভা কেন্দ্র, সেখানে তিনি নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। এবং আবার দেখলাম তিনি অপ্রত্যাশিত একটা লিড, তিনি বারবারই বলে এসেছিলেন 200% তিনি জিতবেন। কিন্তু দেখো
বীরভূমের রাজনৈতিক মহল মনে করেছিলেন যে শতাব্দী রায় হয়তো যদি তিনি জেতার মার্জিন থাকবে 20 থেকে 30,000-এর মধ্যে, কিন্তু অপ্রত্যাশিত একটা লিড ভোটের মার্জিন 1,96,899, বলা যেতে পারে প্রতিপক্ষ যে বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে প্রায় 2 লক্ষ ভোটে বেশি হারালেন শতাব্দী রায়। এবং তারপরই এদিন একটা অন্য একটা খোশ মেজাজে কিন্তু শতাব্দী রায়কে ধরা পড়লো বীরভূমের রামপুরহাটে তারাপীঠ মন্দিরে। আমরা দেখলাম তিনি সপরিবারে তারাপীঠে তিনি কিন্তু পুজো দিতে এলেন। তিনি বলছেন যে গতকাল যেহেতু রাত হয়ে গেছিল পৌঁছতে, খুব স্বাভাবিকভাবেই সারাদিন তিনি প্রচন্ড ক্লান্ত ছিলেন, তাই তিনি পুজো করাতে পারেননি। আজকে তিনি সকাল সকাল একেবারেই তারকা প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায় তিনি লাল টকটকে যে শাড়ি, যে পোশাকে তাকে মানায়, সেই পোশাকে একেবারেই তাই কিন্তু তিনি পুজো করলেন মা তারাকে। এবং অবশ্যই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তিনি যেটা বলছেন যে দেখো, আমি কিন্তু বারবার বলে এসেছিলাম যে 200% আশাবাদী আমি জিতবই, কিন্তু লিডটা ব্যাপকভাবে হয়েছেন তিনি সেটা উল্লেখ করলেন। পাশাপাশি তিনি বললেন তার যে বীরভূম লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র যেখানে তিনি প্রচারে গেছিলেন, সেখানে প্রচুর কাজ হয়েছে, কিন্তু কোথাও কোথাও হয়তো পানীয় জলের অভাব আছে, কোথাও হয়তো কেউ সরকারি আবাস যোজনার বাড়ি পায়নি। এই যে সামগ্রিক তার কাছে অভিযোগের জয়ের সেই যে জয়ের উদযাপন এখনো চলছে, সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। আপাতত ধন্যবাদ মনা তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। অন্যদিকে তমলুকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর তার জয়ের পরেই তৃণমূলকে খোঁচা দিতে ছাড়লেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021-এর প্রসঙ্গ টেনে আনলেন তিনি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই তো মধুবন্তী? একদমই মনে করালেন বিরোধী দলনেতা সেই সময়ের কথা। তমলুকে জিতেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে 8,200টি ভোটের লিড। তৃণমূলের ভুয়ো প্রচারের পর্দা ফাঁস হয়েছে, এই কথাই বলেন তিনি। 2021-এ নন্দীগ্রামে হারের পর কারচুপির অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ করেছিলেন কি আমরা জানি, মমতা বন্দ্যোপাধ্যায়। আর অদূর ভবিষ্যতে এই নন্দীগ্রাম থেকেই মানুষ শিক্ষা নেবে, বাংলাকে অনুপ্রাণিত করবে নন্দীগ্রাম, এমনটাই কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি 2021-এর বিধানসভা নির্বাচনের কথা মনে করিয়ে দিয়েছেন। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সৌম্যজিৎ, গতকালই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে, তমলুকে বিজেপি প্রার্থী জিতেছেন, তারপরেই তৃণমূলকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। সৌম্যজিৎ, দেখো গতকালকেই তমলুকে অভিজিৎ গাঙ্গুলি এবং কাঁথি থেকে সৌমেন্দু অধিকারী জেতার পরেই কিন্তু আজ শুভেন্দু অধিকারী একটি টুইট করেন, এবং যে টুইটে তিনি 21-এ নন্দীগ্রামের হারের পর একটি অভিযোগ করেছেন, এবং সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে বাংলার এই যে ফলাফল, এই ফলাফল কিন্তু অনুপ্রাণিত করবে পুরো বাংলাকে। নন্দীগ্রাম থেকেও কিন্তু বিপুল ভোটে কিন্তু জয়ী হয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। শুধু নন্দীগ্রাম না, পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা যে 7টা বিধানসভা রয়েছে, তমলুক এই 7টা বিধানসভা থেকে বিপুল জয় ছিনিয়ে এনেছেন অভিজিৎ গাঙ্গুলি। এবং এই যে ফলাফল, এই ফলাফলটাই কিন্তু পুরো আগামী দিন পুরো বাংলাকে অনুপ্রাণিত করবে বলেই তিনি দাবি করেছেন। এবং এই টুইট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই কিন্তু রাজনৈতিক মহল ইতিমধ্যেই দাবি করছে। ধন্যবাদ তোমায়। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। তমলুকে জিতেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে 8,200টি ভোটের লিড পায় এবং তৃণমূলের ভুয়ো প্রচারের পর্দা ফাঁস হয়েছে। 2021-এ নন্দীগ্রামে হারের পর কারচুপির অভিযোগ করেছিলেন মমতা। অদূর ভবিষ্যতে বাংলাকে অনুপ্রাণিত করবে নন্দীগ্রাম। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো ভারতের সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মধ্যমগ্রামের খবরে নজর রাখবো। সেখানে তৃণমূল জয় পাওয়ার পরই কিন্তু যে অভিযোগ আসছে তৃণমূলের বিরুদ্ধে, তা হলো বিজেপির কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদের বাড়ি ভাঙচুরের একটা অভিযোগ উঠে আসছে।
একদমই তাই মধুমন্তী, তুমি যেমনটা বলছিলে, আমরা দেখেছি যে বারাসতের মধ্যম গ্রাম বারাসত লোকসভা কেন্দ্র, সেখানে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন এবং গতকাল নির্বাচনের পরেই কিন্তু এই ভোট পরবর্তী হিংসার ছবি আমরা দেখতে পাচ্ছি মধ্যম গ্রামে। সেখানে এবার বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। কথা বলবো আমাদের প্রতিনিধি ভক্তিদের সঙ্গে। ভক্তি, মধ্যম গ্রামের নেতাজি পল্লীতে কয়েকজন বিজেপির সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, কি পরিস্থিতি? দেখো, গতকাল রাত্রি বেলা যখন জয় নিশ্চিত হয়ে যায় যে বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদারের, তারপর কিন্তু রাত থেকে এই তাণ্ডব চালায়। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত গুন্ডারা এই প্রায় 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর করেছে এবং তাদের কর্মীদের গায়ে হাত দিয়েছে, মারধর করা হয়েছে রড ও লাঠি দিয়ে, এমনকি বন্দুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে, এরকম তারা অভিযোগ করেছে। এবং এরপর পরবর্তীকালে আমরা দেখি বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এই নেতাজি পল্লী মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত এবং দত্তপুকুর থানা, এই নেতাজি পল্লীতে পুলিশ আসে। বিশাল পুলিশ বাহিনী আসার পর পুলিশ কিন্তু বিষয়টি নিয়ে এলাকার জুড়ে একটা শান্তির পরিবেশ আনার চেষ্টা করে, কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আবার অভিযোগ যে আবার মধ্যরাত্রে আবার ভাঙচুর চালায়, এমনকি পার্টি অফিস ভাঙা হয়েছে বিজেপির। এই অভিযোগ করেছে বিজেপির তরফ থেকে যে তাদের কর্মীদের গায়ে হাত দেওয়া হয়েছে, প্রায় 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর চালানো হয়েছে। যদিও তৃণমূলের যে স্থানীয় স্তরে নেতা আছে তার বক্তব্য, বিজেপির এটা নিজেদের দ্বন্দ্ব, বিধানসভার অনুযায়ী যে টাকা এসেছিল বিজেপির খরচ করার জন্য, সেই টাকার ভাগবাট্টা নিয়ে যারা টাকা পায়নি তারা এই হামলা চালিয়েছে তাদেরই কর্মীদের বিরুদ্ধে, অর্থাৎ এর মধ্যে কিন্তু তৃণমূলের কেউ নেই। তৃণমূলের বক্তব্য, যদিও টোটাল বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং বিশাল পুলিশ বাহিনী পিকেট করে রেখেছে, যদি অপ্রীতিকর ঘটনা পরবর্তী হলে না ঘটে তাহলে তার জন্য ওই এলাকায় পুলিশ পোস্টিং করা হয়েছে। এখনো পর্যন্ত বলা যেতে পারে শান্তিপূর্ণ অবস্থা এলাকাটি রয়েছে, যদিও কালকে রাতের দিকে এবং মধ্যরাত্রে অবধি তাণ্ডব চালিয়েছিল তৃণমূল আশ্রিত গুন্ডারা, সেটি অভিযোগ। ধন্যবাদ ভক্তি, কথা বললাম আমাদের প্রতিনিধি ভক্তিদের সঙ্গে। এতক্ষণ মধ্যম গ্রামের খবরটা দিচ্ছিলাম, এবার ভাটপাড়ার দিকে নজর রাখবো, কারণ ব্যারাকপুরের ভাটপাড়া ফের একবার উত্তপ্ত হয়ে উঠল। সেখানেও বাড়ি ভাঙচুর, বোমাবাজি করার অভিযোগ উঠেছে। অর্জুন সিং ভয় পেয়েছেন তাই বোমা মারছেন, দাবি ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। অর্থাৎ যে মুহূর্তে বিজেপির হার হয়েছে তারপর থেকেই কিন্তু সেখানেও বোমাবাজির ঘটনা, আবার উত্তপ্ত ভাটপাড়া, বাড়ি ভাঙচুরের ঘটনা সেখানেও। মধ্যম গ্রামের পর এবার ভাটপাড়ায় বাড়ি ভাঙচুর, সেই সঙ্গে বোমাবাজি। শুভজিৎ সিং আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। শুভজিৎ, ব্যারাকপুরে সেখানে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তিনি জয় হয়েছেন, কিন্তু যে বোমাবাজি এবং বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে তাতে কাউন্সিলর অভিযোগ করছেন যে অর্জুন সিং ভয় পেয়েছেন তাই এই ঘটনা ঘটেছে। গতকাল রাত্রিবেলা যখন বিকেল থেকে যখন দেখা যাচ্ছে যে অর্জুন সিং এর হারের মার্জিন যখন বেড়ে যাচ্ছে, যখন পার্থ ভৌমিক একের পর এক রাউন্ডে যখন এগিয়ে যাচ্ছেন ভোটে, তারপর থেকেই কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া, জগদ্দল সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা। পার্থ ভৌমিক যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন সেই মুহূর্তে বলেছিলেন যে ব্যারাকপুরে গুন্ডা রাজনীতি শান্তি চাই, কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে সেই লেখাটাই বা সেই কথাটাই কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। একাধিক জায়গায় বড় বোমা চলে, গুলি, একাধিক বাড়ি হয় বিজেপি কর্মীদের, এবং সেসব বিজেপি কর্মীরা কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে রয়েছেন। তাদেরকে আশ্বস্ত করতে আজকে সকাল থেকেই জগদ্দলের বিভিন্ন এলাকায় রীতিমতো পায়ে হেঁটেই কিন্তু এলাকা ঘোরেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি গোটা এলাকা ঘুরে দেখেন এবং কিছুক্ষণ আগেও তিনি ভাটপাড়ার বিভিন্ন গলিতে আসেন। ভাটপাড়ার 10 নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর সত্যেন রায়, তার বাড়িতেও কালকে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। তার বাড়ির সামনেও আসেন, কথা বলেন, তাদের সাথে আশ্বস্ত করেন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের দাবি তিনি হেরে গিয়ে ভয় পেয়ে গিয়েছে, তাই তার দুষ্কৃতীদের দ্বারা তিনি এলাকায় বোমাবাজি চালাচ্ছেন, এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছেন, এবং তাছাড়াও এলাকায় যাতে ওনার একটা ভয় থাকে সেদিকেও কিন্তু করার জন্য অর্জুন সিং এই কাজকর্মগুলো করেছেন বলে জানান। বেশ, ধন্যবাদ তোমায় শুভজিৎ সিং, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।
বিজেপির অমৃতা রায়কে হারিয়ে কৃষ্ণনগরে জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। আর ওদের চিতা আমরা তুলবই, জয়ের পর বিজেপির উদ্দেশ্যে এমনই কথা বললেন মহুয়া মৈত্র। আমরা জানি গত বছর ডিসেম্বরে ঘুষকাণ্ডে বহিষ্কার করা হয়েছিল মহুয়া মৈত্রকে। সেদিনই মহুয়া বলেছিলেন 30 বছর নালা নর্দমায় পড়ে থাকবো, কিন্তু ওদের চিতা আমি তুলবই। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী এসে সভা করে গিয়েছিলেন এবং সেই কৃষ্ণনগর থেকেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। এবার তিনিই বলেছেন ওদের চিতা আমরা তুলবই। জয়ের পর বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার মহুয়ার। ওদের চিতা আমি তুলবো, এই কথা যেমন বলেছেন, আর কি বললেন শুনবো। আমাদের সঙ্গে সন্তু সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন, টেলিফোন লাইনে কথা বলবো সন্তুর সঙ্গে। সন্তু, দেখো, সাংসদে ঘুষকাণ্ডে ডিসেম্বরের 8 তারিখ বহিষ্কার করা হয় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। সেদিন তিনি সাংসদের বাইরে দাঁড়িয়ে বলেছিলেন আমার বয়স এখন 49 বছর, আগামী 30 বছর সাংসদের বাইরে ভিতরে নালায় নর্দমায় মাঠে ঘাটে আমি লড়াই করব। ঠিক বহিষ্কারের পর আবারও তৃণমূল তাকে প্রার্থী করেছিলেন, অর্থাৎ মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিলেন। কিন্তু প্রার্থী তালিকায় চমক রেখেছিলেন বিজেপি। তারা কৃষ্ণনগরের রাজমাতা তাকে প্রার্থী করেছিলেন। সেই শুধু রাজমাতাকে প্রার্থী নয়, রাজমাতাকে জেতাতে কখনো মোদী, কখনো শাহ, এমনকি বিভিন্ন তারকাদেরকে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রচারে আসতে দেখা গিয়েছে। কিন্তু তাতেও যে শেষ রক্ষা হলো না বলাই চলে, কারণ শেষ হাসি হাসলো মহুয়া মৈত্র। তিনি 56,705 ভোটে জয়ী হয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। এই যে তার জিত, যেভাবে আমরা জানি ঘুষকাণ্ডে অভিযোগের পর বারবার তার বিরুদ্ধে বিভিন্ন তদন্ত এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তার এই জয় শুধুমাত্র কৃষ্ণনগরের জয় নয়, তৃণমূলের জয় এবং বিরাট জয় বলা যেতে পারে। কৃষ্ণনগর আমরা যে মহুয়া মৈত্র সাংসদের বাইরে দাঁড়িয়ে সেদিন যে কথা বলেছিলেন যে চিতা আমি তুলবই, সেই হুঙ্কার আবারও শোনা গেল জেতার পর। তিনি জেতার পর সার্টিফিকেট হাতে নিয়ে কিন্তু আবারও সেই হুঙ্কার দিলেন। তিনি যেমনটা বলেছেন যে এদের আমি দেখবো, এদের আমি চিতা আমি তুলবই। সাধারণ মানুষ চিতা জ্বালিয়ে দিয়েছে, সেই চিতা আমি তুলবো, এমনটাই কিন্তু বলতে শোনা গিয়েছে। শুধু তাই নয়, তিনি যে আবারও বিজেপি, তিনি যেমনটা বলেছেন তার জয়ের কারণে তিনি যতটা খুশি, তার থেকে বেশি খুশি সাধারণ মানুষ বিজেপির পক্ষে, অর্থাৎ নরেন্দ্র মোদী যে প্রার্থী বিভিন্ন সমস্ত বুথে, সেই তার বাইরে গিয়ে সেই কবিতা উদ্ধৃত করে আবারও 6 মাসের মধ্যে হিসেব মিলিয়ে দিলেন মহুয়া। ডজন খানিক বুথ ফেরত সমীক্ষাকে একেবারে মিথ্যে প্রমাণ করে দিলেন তিনি। কি বলেছেন মহুয়া মৈত্র শুনে নেব তার মুখ থেকেই। এটা খুব সিম্পল, যে কোনোদিন ওই যে ভগবান মনে করা নিজেকে, যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই। যে মমতা, এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল, মা মারা গিয়েছে বলে আমি এখন ভগবানের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি, মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে। আর ভারতবর্ষে হচ্ছে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, সবাইকে এক চোখে দেখতে হবে। সেই সাম্প্রদায়িকতার রাজনীতি, এই বিষাক্ত রাজনীতি মানুষ একেবারে ত্যাগ করেছে। দেখুন, এটা মানুষ জবাব দিয়েছে, আমি জবাব দিইনি, এটা মানুষ জবাব দিয়েছে। আমি 8 তারিখ ডিসেম্বরের যেটা আমাকে বহিষ্কার করেছিল, আমি তখন পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি আগামী 30 বছর নালায় নর্দমায় মাঠে ঘাটে লড়াই করব, কিন্তু এদের শেষ আমি দেখব। আর চিতা আমরা তুলবই। বাংলার মানুষ জবাব দিয়েছে, চিতা তুলে দিয়েছে। ভারতবর্ষের মানুষও জবাব দিয়েছে, চিতা আমরা তুলব। আপনাদেরকে শোনালাম যে জয়ের পর মহুয়া মৈত্র তিনি ঠিক কি বলেছেন। এবং মহুয়া মৈত্র সংসদে ঘুষ নেওয়ার কাণ্ডে তাকে বহিষ্কার করা হয়েছিল 6 মাস আগে শীতের বিকেলে নতুন সংসদ ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে ফুঁসে উঠে মহুয়া বলেছিলেন আমার বয়স এখন 49 বছর, আরো অন্তত 25 বছর আমি সংসদের ভিতরে বাইরে রাজনীতি করব। কি বলেছিলেন ডিসেম্বর মাসে এই ঘটনা ঘটার পর মহুয়া মৈত্র, শুনুন। I'm 49 years old. I will fight you for the next 30 years inside parliament, outside parliament, in the gutter, on the streets. আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানোর শ্মশানে তোদের চিতা আমি তুলবই। We will see the end. বক্তব্য আপনাদের শোনালাম একটু আগে। এবার জয়ের পর তার কি বক্তব্য, কতটা উচ্ছ্বসিত তিনি, শুনুন। আপনাদেরকে শোনাচ্ছিলাম আমরা, যেখানে মহুয়া মৈত্র গত ডিসেম্বরে তাকে যখন বহিষ্কার করা হয়েছিল সেই সময় কি বলেছিলেন, তারপর জয়ের পর মহুয়া মৈত্র শংসাপত্র নেন এবং তারপর কি বলেছেন। এবং বিজেপির প্রার্থী অমৃতা রায়, তাকে হারিয়েছেন কৃষ্ণনগরের জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কিন্তু বিজেপি প্রার্থী অমৃতা রায়, তার কি বক্তব্য শুনুন। না দেখুন, এখানে আমার কিছু বলার নেই। আমি তো প্রথমেই বললাম, মানুষ যেটা চাইছে সেটাই তারা করেছে।
এখানে জয় পরাজয় হতেই থাকবে, তার মানে না যে সে সরে যাবে বা কিছু, সেটা থাকতেই পারে। একটা মানে যখন আপনি ইলেকশনে যাচ্ছেন জয় পরাজয় থাকতেই পারে এবং সেইভাবেই সেটা দেখা উচিত। এই যে রাজনীতির ময়দানে আপনি প্রথম, সেই জায়গায় দাঁড়িয়ে কি কোনো রকম কিছু মনে হচ্ছে? না, আমার সেরকম কিছু মনে হচ্ছে না। আমি আই হ্যাভ গিভেন মাই 100%। এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। অধীর সেলিমের জোট স্বপ্ন অধরাই থেকে গেল। আশা জাগিয়েও পাশ মার্ক তুলতে পারল না নতুন প্রজন্মের বামেরা। ফলে রাজ্যে বাম কংগ্রেস এক প্রকার অস্তাচলে। ঘাসফুল ঝড়ে হাত ও কাস্তে হাতুড়ির অস্তিত্ব সংকটে। রাজ্যের লোকসভাতেও ফুটল ঘাসফুল। সাইনবোর্ড বাম কংগ্রেস জোট। মুখ থুবড়ে পড়ল অধীর সেলিমের স্বপ্ন। বহরমপুরে ভাঙল অধীর মিথ। ইঙ্গিত মিলছিল, 5 বারের জয়ী সাংসদের ব্যবহারে বহু অসঙ্গতি দেখা যাচ্ছিল। মুর্শিদাবাদে বিজেপির জেলা সভাপতি শাখারব সরকারকে ধাক্কা দেওয়া থেকে শুরু করে নির্বাচন চলাকালীন সাংবাদিক বৈঠক, পোড় খাওয়া রাজনীতিকের এমন বহু ব্যবহারই মেলানো যায়নি। দেশে ইন্ডি জোটের কথা মাথায় রেখে রাজ্যে তৃণমূলকে পাশে না পেলেও বামেদের নিয়েই জোটের সংকল্পে এগিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মোহাম্মদ সেলিমের সঙ্গে জোট বেঁধে মুর্শিদাবাদে হাতে কাস্তে হাতুড়ি ধরার স্বপ্নে বিভোর ছিলেন বহরমপুরের রবিন হুড। কিন্তু স্বপ্নে জল ঢেলে লোকসভায় ঘাসফুলি ফুটল মুর্শিদাবাদে। তৃণমূলের পরিকল্পনা মাফিক হেভিওয়েট ইউসুফ পাঠানেরই জয় জয়কার হলো বহরমপুরে। মুখ থুবড়ে পড়ল বাম, সিপিএম তথা অধীর সেলিম জোট। বহরমপুরে ভেঙে গেল অধীর মিথ। 5 বারের জয়ী সাংসদের আর ডাবল হ্যাট্রিক হলো না। দ্বিতীয় নয়, একেবারে তৃতীয় স্থানে শেষ করলেন রবিন হুড। আমরা টিকে থাকলাম, বামের একদমই সুবিধা। আমরা ভেবেছিলাম রেজাল্ট ভালো হবে, কিন্তু এতদিন অপরাজিত ছিলাম, এখন পরাজিত। পৃথিবীর সব রাজনীতি নেতাদের জীবনে পরাজয় জয়ের ঘটনা। ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে, কখনো রাহুল গান্ধীকেও হারতে। আমি কি করতে পারি? মানুষ ভোট দেয়নি, মানুষ দয়া করেনি, দুয়া করেনি, আশীর্বাদ করেনি, আমি কি করতে পারি? তাই হেরেছি। সে হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনীতিক ব্যক্তির একটা দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করে বলছি, মানুষ যা করেছে ঠিক করেছে, আমি হেরেছি। इतिहास बनते हैं इतिहास टूटने के लिए और रिकॉर्ड बनते हैं रिकॉर्ड टूटने के लिए। ये चीज़ मैंने सीखी है। और देखिए, अधीर जी का मैं सम्मान करता हूँ, उनको रिस्पेक्ट करता हूँ, क्योंकि वो काफ़ी सीनियर लीडर है और उनका हमेशा सम्मान भी करता रहूँगा और रिस्पेक्ट भी करता रहूँगा। আশা জাগিয়েও পিছিয়ে পড়লেন মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে জয়ী হলেন কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী আবু তাহের খান। গোটা দেশেই তো হিসেব মেলেনি, সবটাই রাজ্য মেলেনি, দেশেও মেলেনি। সেটা যারা আছে সেটা দেখবে, কিন্তু এইটুকু হয় যাতে অশান্তি না বাড়ে সেটা দেখতে হবে। এ নিয়ে আর আমি তিরস্কার করতে চাই না। যে দল শেষ হয়ে গেছে তাদের প্রাসঙ্গিকতা নেই, তাই সেই প্রাসঙ্গিকতাকে নিয়েই আর নতুন করে বলবার কিছু নেই। তাদের সম্পর্কে যতটা না বলা ততটাই ভালো। নতুন প্রজন্মকে সামনে না আনা নিয়ে দীর্ঘদিন সমালোচনায় বিদ্ধ হয়েছেন রাজ্যের বাম নেতৃত্ব। সম্ভাবনা জাগিয়ে এবার লোকসভায় বামেদের এক ঝাঁক নতুন মুখ উঠে আসে। প্রচারেও ভালো ছাপ ফেলেন সৃজন, দীপশিতা, প্রতিকূল, সায়নরা। কিন্তু ফল সামনে আসতেই দেখা গেল সেভাবে দাঁতই ফোটাতে পারেনি বামেদের পরবর্তী প্রজন্ম। যাদের পূর্বসূরিদের ঝড়ে উড়ে যেত প্রতিপক্ষ, তারা লাস্ট বেঞ্চার হয়েই থেকে গেলেন। চমক ধমক বাক্যের ব্যবহারে সামাজিক মাধ্যমে উঠে সেখানেই মিলিয়ে গেলেন বামেদের জেন জি। আর মিথ ভেঙে নতুন সময়ের কথা বলল বহরমপুর। ফলে এক সময়ের শাসকেরা হাত ধরাধরি করে আপাতত রয়ে গেলেন ইতিহাসের পাতায়। হয়ে গেলেন প্রায় সাইনবোর্ড। পরবর্তী বিধানসভা নির্বাচন 2026-এ। ততদিন পর্যন্ত অস্তিত্ব সংকটে পড়ে গেল দুই দলই। কলকাতা টিভি। দীর্ঘ 10 বছর পরে আবার জোট সরকারের পথে ভারত। চলতি লোকসভা ভোটে বিজেপি মিলেছে না ম্যাজিক সংখ্যা। এই অবস্থায় বিজেপি সরকার গড়ার দাবি জানাবে কি? করলে জোট সঙ্গীরা সবাই মানবে তো নরেন্দ্র মোদীর নেতৃত্ব, নাকি বিজেপির অন্দরেই শুরু হবে ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব? একগুচ্ছ প্রশ্ন তুলে দিচ্ছে এবারের ভোটফল। প্রায় 2.5 মাস ভোট যুদ্ধ শেষে মঙ্গলবার ভোট গণনার দিকে তাকিয়েছিল সারা দেশ। সকাল গড়াতে না গড়াতেই স্পষ্ট হতে থাকে সামগ্রিক ছবিটি। বিকেল 3টে বিজেপির জেতা ও এগিয়ে থাকা আসন মিলিয়ে সংখ্যাটা 240-এর আশেপাশে। এদেশের লোকসভায় রয়েছে 543টি আসন। গরিষ্ঠতা পেতে দরকার হয় অন্তত 272 জন লোকসভার সদস্য। সোজা সাপটা অঙ্কটা দাঁড়াচ্ছে এই যে,
ম্যাজিক সংখ্যা থেকে অন্তত 30টি আসন পিছনে থেকেই এবারের ভোট যুদ্ধ শেষ করবে হিন্দুত্ববাদী দলটি। সেক্ষেত্রে সরকার গড়তে চাইলে বিজেপিকে নির্ভর করতে হবে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড প্রভৃতি স্থানীয় দলের ওপর। 250-এর কমেই থেমে যাবে বিজেপি। 272 আসন দূরস্থ, বিজেপি থেমেছে 250-এরও কমে। চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নীতিশ কুমারের জেডিইউ এর একত্রে মিলেছে 30টি আসন। এছাড়া এনডিএ জোটের অন্যান্য জোট সঙ্গীদের ঝোলায় 12 থেকে 15টি আসন। এনডিএ ভুক্ত সব দলের আসন ধরলে সংখ্যাটা অবশ্য 290-এর ওপরেই থাকছে। একা বিজেপির গরিষ্ঠতা না পাওয়াটা নরেন্দ্র মোদী, অমিত শাহ নেতৃত্বের পরাজয় হিসেবেই দেখছে অনেক পর্যবেক্ষক। সেক্ষেত্রে সরকার গড়ার দাবি জানাবে কি বিজেপি? বিজেপি কি নরেন্দ্র মোদীকে নেতা ঠিক করবে? শরিক দলগুলি কি কি শর্ত দিতে পারে? সেসব শর্তের মধ্যে কি মোদীর বদলে অন্য নেতাকে সামনে আনার কথা থাকবে? এমন কথা তো অনেকদিন ধরেই রয়েছে বিজেপির অন্দরে। সেক্ষেত্রে দেখা যেতে পারে বিজেপির অন্দরে তীব্র লড়াই। অন্য একটি সম্ভাবনাও উকিঝুঁকি মারছে। যদি এনডিএর বর্তমান সঙ্গীরা সবাই বিজেপির সঙ্গে ঘর করতে না চায়, তেমন হলে কি শিকে ছিড়বে ইন্ডি জোটের এখনই বা অদূর ভবিষ্যতে? কলকাতা টিভি। আরও আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।